একটা আরেকটা বলেছে ভারতপন্থী ইসলাম বিরোধী দেশদ্রোহী ফ্যাসিস্টের দোষর। এখন যারা বিপ্লবী সেজেছেন মাঠে নেমেছেন তাদের চাইতে বেশি সক্রিয় ছিলাম। আমি যে কোনো দলের হতেই পারে, দল ঘেঁষা হতে পারে, সমস্যা নাই। বিএনপির আমলে যে সাংবাদিকদের উপর দমন নির্যাতন হয় নাই সেটাও একেবারে পরিষ্কারভাবে বলা যাবে না। তাই সরকার সন্তুষ্ট করার জন্য কিভাবে চালবাজি করা যায়। আচ্ছা, আমি তাহলে যেহেতু আপনি একজন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতাই করেছেন, এর সঙ্গে থেকেছেন, কিন্তু এমন কিছু বিষয়ের মুখোমুখি হয়েছেন আমি নিশ্চিত যে 2024-এর 5 আগস্টের পর থেকে নির্বাচনের সময় পর্যন্ত বোধহয় আপনি আপনার কেরিয়ারে ওই রকম পরিস্থিতির মুখোমুখি কখনো হননি। কারণ এই সময় কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্ট যে অবজারভেশন দিয়েছে তাতে বলা হচ্ছে সাংবাদিকদের কয়েকটা ট্যাগ দেওয়া হতো: ভারতপন্থী সাংবাদিক, ইসলাম বিরোধী সাংবাদিক, দেশদ্রোহী সাংবাদিক এবং ফ্যাসিস্টের দোষর সাংবাদিক। এবং আজকে ইনফ্যাক্ট গতকালকে যেহেতু রাত 12টা হয়ে গেছে, প্রধানমন্ত্রীর কাছে কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্ট তারা যে 10টা সুপারিশ দিয়েছে তার ভিতরে এটা ছিল একটা, আমাদেরকে প্লিজ ট্যাগ করবেন না, কারণ সাংবাদিকতা তখন নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যায়, একই সঙ্গে সত্য তথ্য দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ভীত করে তোলে। কতটা ঝুঁকি দেখেন আপনি, বাস্তবতা এখন কেমন দেখছেন? ধরেন বাস্তবতা বললে যদি এখন আমি বলি যে রাষ্ট্রীয় নিপীড়ন অনেকটাই কম বা বন্ধ হয়েছে, সরকারের তরফ থেকে দু একটা ব্যতিক্রমী ঘটনা বিচ্যুতি থাকে, ব্যত্যয় থাকে, এর বাইরে আমি বলবো যে সরকারের তরফ থেকে গণমাধ্যমের উপর হয়তোবা 5ই আগস্টের পূর্বের মতো যে চাপ ছিল ওই রকম একটা চাপ নাই। কিন্তু আপনার সরকারের বাইরের স্ট্রাকচারে যারা আছে তাদের দিক থেকে কিন্তু ভালো চাপ আছে। এটা আপনি যে 4টা পয়েন্ট বলেছেন, একটা হচ্ছে ইসলাম বিদ্বেষী, একটা আরেকটা বলেছে ভারতপন্থী ইসলাম বিরোধী দেশদ্রোহী ফ্যাসিস্টের দোষর। হ্যাঁ, এখন এই যে 4টা ট্যাগ দেয়া হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে 5ই আগস্টের পরে এই ফ্যাসিস্টের দোষর বাদে 3টা ট্যাগ আমাকেও দেওয়া হয়েছে। আমার ফেসবুকে হরদম আমাকে বলা হয়। হ্যাঁ, এখন আমাকে ফ্যাসিস্টের দোষর বলতে পারে না, যেহেতু 5ই আগস্টের আগে আমরা এখন যারা বিপ্লবী সেজেছেন মাঠে নেমেছেন তাদের চাইতে বেশি সক্রিয় ছিলাম, এই কারণে হয়তো বা সরাসরি ফ্যাসিস্টের দোষর বলতে পারে না, কিন্তু বাকি 3টা আমাকে হরদমই বলে যখন আমরা ওদের সমালোচনা করি, আলোচনা করি। এইটা কিন্তু খুব অ্যালার্মিং। এটা হয় কি, ধরেন হ্যাঁ ঠিক আছে, ফ্যাসিবাদের গণসম্মতি তৈরিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা ছিল, এটা অস্বীকার করা যাবে না। যখন পৃথিবীতে কোনো দেশে ফ্যাসিস্ট বা টোটালিটারিয়ান একটা সিস্টেম কায়েম হয় তখন কিন্তু প্রথমে এটা গণসম্মতি তৈরি করে কিন্তু সুশীল সমাজ, মিডিয়া, কালচারাল যে ফ্রন্ট এরা করে। বাংলাদেশেও ঠিক তাই হয়েছে। কিন্তু তাই বলে আপনি হরে ধরে যদি সবাইকেই আপনি ভারতপন্থী ইসলাম বিদ্বেষী আর ওই বলা শুরু করেন, ফ্যাসিস্টের দোষর বলা শুরু করেন, তাহলে যেটা সমস্যাটা হবে, প্রকৃত যারা ফ্যাসিবাদের দোষর তারা কিন্তু পার পেয়ে যাবে এবং পার পেয়েও যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। তো আমি মনে করি এই কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট যে কথাটা বলেছে এটা কিন্তু আমার মনে হয় না খারাপ বলে নেই। আচ্ছা, আপনি এখানে নির্বাচনী যেহেতু সংসদে আপনি থাকবেন সেখানে তো কথা বলবেনই, এই ব্যাপারটা নিয়ে আসলে কতটা আপনাদের নজরে আছে? কারণ যে 10টা পয়েন্ট বলেছে 10টা হচ্ছে একেবারে কেস স্টাডি ধরে ধরে, যেমন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং সেই মামলার পর যখন মামলার প্রক্রিয়াটা এগোয় তখন এত দীর্ঘ সময় পার হয়ে যায় যে সাংবাদিকরা আসলে ওইখানে থাকেন, অবস্থান করেন কারাগারে এবং তারা জানেন না যে তাদের মামলাটা আদৌ কবে উঠবে। দ্বিতীয় হচ্ছে আইসিটি অ্যাক্ট এমনভাবে ব্যবহার হচ্ছে, ইতিপূর্বে যাদেরকে আসলে মামলা করা হয়েছিল তাদের অনেকে এখনো কারাগারে আছেন। সাইবার আইন সংস্কার এবং মামলা প্রত্যাহারের কথা বলা হচ্ছিল, সেটা এখনো হয়নি, সেটার জন্য তারা আবেদন করেছেন। একই সঙ্গে কোনো পাওয়ারফুল মানুষের সম্বন্ধে তার দুর্নীতি নিয়ে যদি কোনো অভিযোগ করে রিপোর্ট করা হয় তারা সরাসরি সেই গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তখন আসলে একটা যোগসাজশ করার চেষ্টা করেন। তারা আসলে এই জাতীয় ব্যাপার থেকে মুক্তির জন্য আবেদন করেছেন। অ্যাক্রিডিটেশন কাজ, সচিবালয়ে কারা যাবে কারা যাবে না তার জন্য বেশ কিছু নীতিমালা আছে। দেখা যায় ব্যক্তিগত পর্যায় থেকে সম্পর্ক, সুসম্পর্কের মধ্য দিয়ে তারা আসলে সেই অ্যাক্রিডিটেশন কার্ড দেন আবার দেন না। আর 3 নম্বর হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, অর্থাৎ সাংবাদিকরা রিপোর্ট করছে এবং যেই সাংবাদিক রিপোর্ট করছে তখন সেই সাংবাদিককে ঘিরে কিছু অপপ্রচার করা হচ্ছে যাতে করে পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। আচ্ছা, সাংবাদিকই তো করাপ্টেড। এই ব্যাপারগুলো সরকার আসলে কি ভাবছে? দেখেন, আপনি তো কথা বললেন যেটা আপনার কথার স্টাইলে, আপনি একজন সাংবাদিক, আপনার সম্পূর্ণ সাংবাদিকের পক্ষে কথা বললেন। জি, বাট আমি যখন একজন সাধারণ মানুষ কিংবা আমি রাজনীতিক কর্মী কিংবা আমি একজন সংসদ সদস্য, আমি কিন্তু অনেক চড়াই উচ্চায় পার হয়ে আসি। একটা সাংবাদিক হলুদে পরিণত হয়, সাধারণ থেকে হলুদে পরিণত হয়, এটা হতে পারে, এটা সব পেশাতেই হতে পারে। কিন্তু যখন বেশি হয়ে যায়, পরিমাণে যখন অনেক বেশি হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতা পায়,
তখন কিন্তু দেশের অবস্থাটা মুখ থুবড়ে পড়ে, যেটা আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিনে এটা হয় নাই। আমি যে টেলিভিশনটায় বসে আছি, একটা সময় ছিল এই টেলিভিশনটা যারা চালাতো, আমি যে কোনো দলের হতেই পারে, দল ঘেঁষা হতে পারে, সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত এটা কিন্তু দুঃখজনক। এটা আমরা কখনোই আশা করি না। আপনি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি নিজেও এটা আশা করেন না। উনি জানেন, উনি অনেককে, দুই একজনকে যাদেরকে আপনার সংবাদপত্রে নিয়েছেন, যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়েছেন, উপদেষ্টা মানে প্রায় মন্ত্রীর, সম্পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা অথবা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, তারা কিন্তু অনেকে বিএনপি করেন না, করেন নাই, বাম থেকে আসছে, জেনে শুনেই কিন্তু উনি নিয়েছেন। কারণ দেশটা চালাতে গেলে সবাইকে প্রয়োজন। আজকে যখন আপনার এখানে বসে দেখলাম যে তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে, এটা রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্র যদি না চাইতো, সরকার না চাইলে হতো না। কিন্তু আপনি আজ থেকে 5 বছর আগে চিন্তা করে দেখেন তো, এই সরকার, ওই সরকার থাকার সময় আমাদের যখন বড় বড় নেতারা মারা গেছে, ওই দক্ষিণ প্লাজাতেও তাদের একটা জানাজা হয় নাই, মদত নিতে দেয় নাই, বলার পরেও। শহীদ মিনার তো বহুত দূরের কথা, রাষ্ট্রীয় মর্যাদা তো বহুত দূরের কথা, হয় নাই। তো এই জন্য আমি এই কথাগুলো বলছি যে সাংবাদিকদের এই যে কার্ডের কথা বললেন, যেটাই বললেন, যতদিন পর্যন্ত সাংবাদিকরা মালিকানার বাইরে না চলে যেতে পারবে, আপনি একজন সাংবাদিক, নিবেদিত সাংবাদিক, লাইক মারুফ মল্লিক এই পর্যন্ত আসছেন, আপনি আসছেন, আপনারা অনেক লিখে আনছেন, সাইট ভিজিট করে আনছেন, দিনের পর দিন, রাতের পর রাত মশার কামড় খেয়ে আপনারা সেই লেখাটাকে কমপ্লিট করেছেন। তারপরে মালিকের সঙ্গে যদি সমঝোতা হয়ে যায়, আপনার লেখা কিন্তু কোনো কাজ করে না। আপনি যে কথাটা বললেন ওইখানেও কিন্তু আপনি অকেজো হয়ে গেলেন। হ্যাঁ, আপনার পেট আছে, আপনার জীবিকা আছে, আপনার এটার জন্য আপনাকে টিকে থাকতে হবে। টিকে থাকতে হবে দেখে আপনি সম্পূর্ণ নিজেকে বিসর্জন দিয়ে দিবেন, এটাও তো ঠিক না। মুনিয়াপা, সে ঠিক আছে, আমরা আপনার সঙ্গে একমত যে জার্নালিজমের একটা এথিক্স আছে, এথিক্সের বাইরে যাওয়া যাবে না। এখন তো তাই বেশি যাচ্ছে। আপনি বলছিলেন সাংবাদিকের রং বদলে যাওয়ার কথা, অর্থাৎ সাধারণ সাংবাদিক, মেধাবী সাংবাদিক, দায়িত্বশীল সাংবাদিক, শেষে গিয়ে কেউ হয়ে যাচ্ছে দিন শেষও হচ্ছে না, পাচ্ছেন না, হলুদ সাংবাদিকতায় পরিণত হচ্ছে। মানে সরকারের দিক থেকে এমন কোনো সহযোগিতার ব্যাপার কি থাকবে যেখানে সাংবাদিক তার নিজের মতো করে সঠিক তথ্যটা পরিবেশন করতে পারবে? এইখানে যে কথাটা আসছিল যে 4টা সংবাদপত্র রেখে একটা সময় কিন্তু সমস্ত সংবাদপত্র ব্যান হয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথমে সংবাদপত্রের স্বাধীনতা দেয়, তো তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই হাত ধরে তখনও সংবাদপত্রের স্বাধীনতা ছিল। আপনার সেই 2001 থেকে 6 পর্যন্ত আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে হেন কোনো কথা নাই, বলা হতো না তখন। বড় বড় পত্রিকা, আমি নাম নাই বলি, এখনো উনি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, এই 3 মাসের প্রধানমন্ত্রী, ওনার নামে একদম সত্য বললে কোনো দোষের কিছু নাই, কিন্তু অসত্য, মন গড়া, রং লাগানো, রং চড়ানো এইসব যখন বলে, তখন আপনি বলেন যে আমরা কিভাবে ধরে নিব যে একটা সাংবাদিক তার জায়গায় অটল আছে, ঠিক আছে। তো যখন সাংবাদিকতার মধ্যে কেউ একদম জন্ডিস রোগীর মতো হলুদ হয়ে গেছে, কেউ হলুদের দিকে যাচ্ছে, তো এই হলুদের দিকে যাওয়া সাংবাদিকরা নিজেরা যদি নিজেদেরকে ট্যাকেল না দিতে পারে, লাইক আমি আপনাকে একটা প্রমাণ দেই, 17 বছর তো আমিও বিরোধী দলের কথা বলেছি, আপনারা ডেকেছেন, অনেক টেলিভিশন, অনেক পত্রিকা এইভাবে বলতো এই নামগুলো বাদ দিয়ে আপা কথা বলবেন, অ্যাঙ্কাররা বলতো যে প্লিজ আপা এই নামগুলো বলবেন না। তো আমার তখন ওইটাই কিউরিসিটি লাগতো যে আমি কেন ওই নাম বলতে পারবো না, আমি বিরোধী দল, আমার যে নাম ইচ্ছা আমি সেই নাম, আমার যাকে মনে হবে যে এখানে প্রবলেম করছে আমি তার নামটাই বলবো। কেন আপনার মনে হবে, মানে তখন আপনি বাস্তবতা তো জানেন যে ওই অ্যাঙ্করের উপরে কি চাপটা তৈরি হবে, ওই অ্যাঙ্করের উপর চাপ তৈরি হবে না, তাহলে আপনার সাংবাদিকতা, তাহলে আপনার নামটা চেঞ্জ করে ফেলেন, এটা কিন্তু সাংবাদিকতা বলে না। দেশটা তখন কোনো সাংবাদিকতা থাকবে না। মুনিয়াপা, আপনার তো এটা দেশের ভিতরে অভিজ্ঞতা হয়েছে যে একটা ভয়ঙ্কর চাপের পরিবেশের মধ্যে থেকে আমরা যারা বাইরে থেকে ইউটিউব চ্যানেলে কথা বলতাম, আমাদেরকে, আপনি যেটা নাম বলতে চাইলেন না, আমি নামটা বলেই দিই, ইউটিউব চ্যানেলে গেলে আমাদেরকে পার্টিকুলারলি বলে দেওয়া হতো যে শেখ হাসিনার ছেলে এবং তার মেয়ে সম্পর্কে কোনো সমালোচনা করবেন না। তাই আমি বলছি আমরা তো বিদেশ থেকে কথা বলছি, আপনিও বিদেশে থাকেন, তো বলে ভাই দেশে তো আত্মীয় স্বজন আছে, এরকম একটা চাপের পরিবেশে আমরা ছিলাম। তো এখন ওই সময়ের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি তো ভিন্ন। আমি বর্তমান পরিস্থিতিতে আমি একটা উদাহরণ দেই,
শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি ছিলেন এবিএম মূসা। তো জিয়া রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পরে উনি প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ গঠন করেছিলেন। সম্ভবত প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের প্রথম ডিজির দায়িত্ব দেওয়া হয় এবিএম মূসাকে। তো যখন এবিএম মূসার নামটা প্লেস করা হয়, ডিজিএফ এর ক্লিয়ারেন্স ছিল না, যেহেতু উনি শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি ছিলেন, নিয়োগটা আটকে ছিল। পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হস্তক্ষেপে সেটা করা হয়েছে এবং শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারিকে বিএনপির আমলে একটা গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে। বিএনপি সেই উদারতা দেখিয়েছে, জিয়াউর রহমানের আমলেও দেখিয়েছে, খালেদা জিয়ার এখনো প্রথম দেখায়, আমলেও এখনো দেখিয়েছে, বিএনপি দেখায়। দ্বিতীয় আমলেও দেখেছে। তারপরেও বিএনপির আমলে যে সাংবাদিকদের উপর দমন নির্যাতন হয় নাই সেটাও একেবারে পরিষ্কারভাবে বলা যাবে না, কিছু হয়েছে, অবশ্যই হয়েছে। আমাদের একটা দাবি থাকবে আপনাদের প্রতি, আপনারা যারা সরকারে আছেন, বিএনপি যেন নতুন রেকর্ড করতে পারে। পূর্বে বিএনপির আমলে যে সাংবাদিকদের উপর দমন নির্যাতন করা হয়েছে সেটা যতটা সম্ভব কমানো যায় এবং সাংবাদিকদের নিরাপত্তা যদি নিশ্চিত করা যায়, রাষ্ট্রের তরফ থেকে সে গণমাধ্যমের উপর যদি কোনো চাপ না থাকে, এই যে মালিক পক্ষের যে চাপের কথা বললেন সেই চাপ থাকবে না। থাকবে না, একদম। কারণ মালিক পক্ষ, যে আপনি যেটা বললেন যে আমরা সারা রাত কষ্ট করে একটা রিপোর্ট তৈরি করি, সেটা কিল হয়ে যায় গণমাধ্যমের ভাষায়, কারণ মালিক পক্ষ সেটা যেতে দেয় না। বলে আমরা যদি এটা এখন ছাপি, অমুক মন্ত্রী রাগ করবে, তমুক রাগ করবে। এই নিশ্চয়তা যদি সরকারের তরফ থেকে থাকে, আমি আশা করি থাকবে, কারণ বর্তমান প্রধানমন্ত্রী 6 তারিখেই উনাকে নিয়ে একটা কার্টুন ছাপানো হয়েছিল, সেই কার্টুনটা উনি নিজে শেয়ার করেছেন উনার টাইম লাইনে। আচ্ছা, আমি একটু শুনে আসি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক তারা আসলে গণমাধ্যমটাকে কিভাবে মূল্যায়ন করছেন, তাহলে সবশেষ মন্তব্যটা নিতে সুবিধা হবে। আমি একটা লাইন ওনাকে বলার আগে বলি, আপনি দেখেন সেই সময়ও কিন্তু ভালো সাংবাদিক ছিল। আপনার যেটা কেটে ফেলে রাতে, সাগর রুনির হত্যাকাণ্ড, সাগর রুনির যদি যখন সে রিপোর্টটা বানিয়েছিল তখন যদি দেখাতে দিত টেলিভিশনগুলো, সেটা মাছরাঙ্গা হোক বা এটিএন বাংলা হোক, যদি দেখাতো, তাহলে কিন্তু ওই রিপোর্টটার জন্য তাদের এইভাবে প্রাণ দিতে হতো না, ওই রিপোর্টটার জন্য প্রাণ দিতে হতো না। দেখেন এখানে কতটা একটুখানি ভুলের জন্য কতটা বিপদ ঘটে। আজকে পর্যন্ত কি এমন ঘটনা ঘটেছিল যে সরকারের মধ্যে 2টা পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তদন্ত আলোর মুখ দেখেন। আলোর মুখ দেখেন। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, একটা অভিযোগ আপনাদের দিক থেকে বরাবরই ছিল যে বাংলাদেশে আসলে কোনো গণমাধ্যমই কাজ করতে পারছিল না, সব আসলে একতরফা এক পেশে খবর পরিবেশন করছিল টানা 15, 16, 17 বছর ধরে। সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তী সরকার এসে গেছে, এখন নতুন সরকার এসেছে, 100তম দিন পার করে ফেলেছে। মানে আপনাদের দিক থেকে একটু বলবেন গণমাধ্যম এখন কেমন কাজ করছে, বিরোধী দলের কথা বলছে কিনা কোনো? জি জি, আমরা দেখছি যে গত 17 বছর অনেক কঠোরতা ছিল, এটা আমরা জানি বা আমরা দেখেছি। কিন্তু পাশাপাশি অতিমাত্রায় মানে হচ্ছে যে তেলবাজি অথবা হচ্ছে স্বার্থ রক্ষা, এবং মনিয়াফা যেটা বলেছেন যে সাংবাদিক বা সংবাদপত্র বা টিভি চ্যানেল মালিক যখন কোনো ব্যবসায়িক গ্রুপ হয় এবং তারা তখন তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য যখন সেটাকে মানে রাষ্ট্র বা সরকার না চায়, সরকার সন্তুষ্ট করার জন্য কিভাবে তেলবাজি করা যায় বা মানে হলুদ সাংবাদিকতার কথা যেটা বলা হয়েছে, পেশাদারিত্বের বাইরে গিয়ে অপেশাদারি যেটা, সেটা করেছে। এবং এখন হয়তো সরকারের দিক থেকে বা হচ্ছে আমরা ওইরকম কঠোরতা বা হচ্ছে যে ওরকম ভয়ভীতি দেখি না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সেই তেলবাজি বা হচ্ছে যে সেই মানে আগ বাড়িয়ে চলা, অতিমাত্রায় প্রশংসা করা, কে কাকে ফানিয়ে আগায় দিল, কে কাকে ইয়া দিল, এগুলো মানে যেগুলো সংবাদ হওয়ার মতো না, ভুল তথ্য দেয়া, ভুল তথ্য দেয়া আর বাড়তি নিউজ করা, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। না, ওই তো অতিমাত্রায় মানে হচ্ছে যে, অথচ অনেক মানুষ অনেক সংবাদ হওয়ার মতো বিষয় সংবাদ হয় না, এবং হচ্ছে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আনুকূল্য পাওয়ার জন্য তেলবাজি করা, এটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনি দেখবেন যে এখন টেলিভিশনের যে 4 জন সাংবাদিককে মানে হচ্ছে চাকরিচ্যুত করা হলো তাদের এই সরকারের সময়, কিন্তু এখন সরকার তথ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে, তারা যোগাযোগ করেছেন, আন্দোলন করেছেন, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাদের ব্যাপারে এখন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এখন সেটা যদি ভিন্ন মতের কারণে হয় বা হচ্ছে যে বিরোধী মতের কারণে হয়, সেটা তো আসলে তখন আমরা কিভাবে দেখবো যে না আসলে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারতেছে, মিডিয়ার উপর কোনো ইয়া নাই, মানে হচ্ছে প্রেশার নাই। তো সেটা তো আমরা এই যখন দেখি যে সাংবাদিককে কোন একটা নিউজ করার কারণে বা কোনো ভিন্ন মতের কারণে তার কোনো উইদাউট এনি ছাড়া তাদেরকে যখন চাকরিচ্যুত করা হয়,
তখন তো সেটা আমাদেরকে ভালো বার্তা দেয় না। আমরা আশা করি সরকার এই ব্যাপারে তার নীতি এবং তার যে কমিটমেন্ট সেটা বজায় রাখবে, এবং আপনারা যারা আছেন বা আপনাদের মাধ্যমে সাংবাদিক যারা আছেন তারাও সাংবাদিকতার যে দায়িত্বশীলতা বা আমাদের যে সাংবাদিকরা বা সংবাদপত্র সংবাদ মাধ্যম ফোর্থ কলাম রাষ্ট্রের সরকারকে জবাবদিহিতা বা সরকারের ভুল ত্রুটি তুলে ধরা বা হচ্ছে যে সেগুলো জনগণকে সচেতন করা, সে দায়িত্বশীল জায়গায় থাকবেন। ধরুন আপনি নিজে জানেন যে এখন থেকে 20 বছর আগে যখন আপনি সাংবাদিকতা করতেন তখন ডিজিটাল প্ল্যাটফর্ম বলে এগুলো ছিল না। এখন প্রত্যেকটা গণমাধ্যমের আলাদা করে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। তখন আমরা কি করি, ওই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আয়ের জন্য ভিউ বলে একটা ব্যাপার থাকে, অর্থাৎ যত বেশি ভিউ হবে তত বেশি আয় হবে। এখন প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে কোনো ফিল্ম দেখতে গেছেন, প্রধানমন্ত্রী প্রোটোকল ছাড়া গাড়ি চালাচ্ছেন এবং তিনি নিজে ড্রাইভ করছেন, যানজটে কিছুক্ষণ আটকে আছেন। এই খবরগুলো যখন আমরা ছোট ছোট করে ভিডিও আকারে দিই তখন সেটা ভিউ বাড়ে। এখন আমরা কি এটা বলবো আমরা তেল দিচ্ছি, আমরা আগ বাড়িয়ে নিউজ করছি? না, এটা অবশ্যই তেল না। ধরেন বাংলাদেশের প্রেক্ষিতে একজন প্রধানমন্ত্রী তার নিরাপত্তার বেড়াজালকে পেরিয়ে তার মেয়েকে নিয়ে মুভি দেখতে যাচ্ছেন, বা প্রধানমন্ত্রী নিজে গাড়ি ড্রাইভ করছেন বা গাড়ি থেকে নেমে হেঁটে চলে যাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশে খুব বেশি দেখা যেত না। তো একজন, এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই সরকার প্রধানরা কি খাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, এগুলা নিয়ে নিউজ আইটেম থাকে। এটা নিয়ে সরকারের এই যারা কর্তা ব্যক্তি থাকেন তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমি দেখেছি যে জার্মানিতে অ্যাঙ্গেলা মার্কেল যখন উনি চ্যান্সেলর ছিলেন, এই সুপার শপে দাঁড়িয়ে রুটি কিনছেন। এখন রুটি তো উনি কিনবেনই, সকালে যেহেতু খেতে হয়, কিন্তু আমরাও কিনি, আমাদের নিয়ে নিউজ হয় না, ওনাকে নিয়ে নিউজ হয়, যেটা গণমাধ্যমের মানে আপনি জানেন ভালো যে আপনি কেন এটা সংবাদ কেন এটা, আমি রুটি কিনছি সেটা যাচ্ছে না, বাট অ্যাঙ্গেলা ব্রিটিশ ম্যার্কেল প্রধানমন্ত্রী মেট্রো রেলে যাচ্ছেন সেটা ছবি আমরা হ্যাঁ, কেন সংবাদ? বিকজ এটা স্বাভাবিক কোনো ঘটনা না, বা তার যে নিরাপত্তার যে একটা বিষয় থাকে জনগণের আগ্রহের জায়গা থেকে। সো এই যে প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যে নিউজগুলো করছি এগুলো অবশ্যই তৈলমর্দক সূচক নিউজ না, এটা একটা নিউজ ভ্যালু আছে। কারণ মানুষ প্রধানমন্ত্রী কি করছেন সেটা হয়ে বার যেই হোক মানুষ দেখতে চায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একজন সরকার প্রধানের জীবন আচরণ তার দেশের নাগরিকদের প্রভাবিত করে। আমি একটা কথা বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে যে আজকে প্রধানমন্ত্রীর কাছে একটা ফাইল গিয়েছিল খালেদা জিয়ার নামে একটি প্রতিষ্ঠানের নামকরণ করার জন্য, উনি এটা না করে দিয়েছেন। এটা কিন্তু একদিকে দেখলে খুব বড় ঘটনা না। বা গতকাল একটা ঘটনা নিয়ে খুব আলোচনা হয়েছে যে মশা নিধন দেখতে যাবে ইউএসএ, উনি বলেছেন যে দুবার পারে বসে থাকলেই মশা নিধনের পদ্ধতি সম্যক ধারণা পাওয়া যাবে। এখন একটু রসবোধ উনি যুক্ত করেছেন, রসিক উনি, অত্যন্ত রসিক মানুষ আমার ধারণা। তো এইটার একটা শিক্ষা আছে, শিক্ষাটা হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠানেই কিছু হলে বিদেশ সফরে যেতে হবে আর আমার নামে নাম দিতে হবে, অসম্ভব কিছু না। দেখা যাবে মনিয়া আপা যেখানকার এমপি 5টা স্কুল ওনার নামে দিয়ে দিছে।